আমি খুবই খুশি হয়েছি সিদ্ধান্তটা শুনে। তবে অনেকে বিষয়টা নিয়ে হালকা নিচ্ছেন যে ভাই এটা কি আদৌ সম্ভব? আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে চাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়ার মতন একটা শক্তিশালী প্রতিপক্ষ বা রাশিয়ার যারা ধনকুবের ছিল, তাদের যে সম্পত্তিগুলো ইউরোপ এবং আমেরিকা বা তাদের মিত্র শক্তিদের দেশগুলোর মধ্যে ছিল বিলিয়নস অফ ডলার। তাদের ব্যাংকের মাধ্যমে সেই টাকা সিজ করা হয়েছে। তাদের সেখানে থাকা প্রপার্টি কোম্পানিজগুলোকে সিজ করা হয়েছে। আর সেগুলোকে বিক্রি করে সেই টাকা ইউক্রেনকে দেওয়া হয়েছিল সহায়তা হিসাবে। আর এগুলো সকল কিছুর পেছনে মাস্টারমাইন্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেখান থেকে এতটুকু তো আমরা মেক শিওর হতেই পারি, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে, যদি সত্যি সত্যি তারা সেটা বাস্তবায়ন করে, তাহলে আগামী দিনে বাংলাদেশকে লুট কইরা এই টাকা বিদেশে পাচারের আগে দুর্নীতিবাজরা ১০১ বার ভাববে। কারণ যেমনে যেমনে এগুলো বাংলাদেশ থেকে আপনারা লুট করে বের করবেন, ঠিক এমনি আবার ফিরে আসবে, সাথে জেল জরিমানা তো ফ্রি আছে। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং প্রতিরোধে করণীয় কি, এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে বৈঠক করেছিল আমাদের দুর্নীতি দমন কমিশন। প্রায় ১৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এমন বক্তব্য কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। আর যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বা যারা প্রশাসন থেকে শুরু করে আমজনতা, ব্যবসায়ী, পলিটিশিয়ান, যারাই এই অর্থ পাচার করে ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করেছে, সম্পত্তি গড়েছে, পাশাপাশি ব্যাংকগুলোকে ফুলাইছে, তাদের জন্য খুবই দুঃসংবাদ। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের যে কমিশন আছে, কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকে আপনার প্রতিনিধি দল এই সম্পদকে পুনরুদ্ধারে দুদককে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের হেড ডেভেলপমেন্ট কোঅপারেশন মিশেল ক্রেজা, ইনক্লুসিভ গভর্নেন্সের প্রোগ্রাম ম্যানেজার পাবলো ফেদিন, নাদের তানজা গেস এবং কিশোর আমিন। সবাই দুদকের কার্যক্রম সম্পর্কে আপনার প্রতিনিধি দলকে অবহিত করা হয় এবং মানি লন্ডারিং এবং পাচারকৃত যে সম্পদ বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। এছাড়াও গত ২৪শে সেপ্টেম্বর বিশ্বব্যাংক, গত ১০ই সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইমস ও গত ৯ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI, এই সকল প্রতিনিধি দলগুলোর সাথেও বৈঠকে বসেছিল আমাদের দুদক। এই বৈঠকগুলোতে বেসিক্যালি বাংলাদেশ থেকে পাচারকৃত সম্পদ এবং টাকা পয়সাগুলোকে কিভাবে ওই রাষ্ট্রগুলোর সহযোগিতায় ফেরত আনা যায় সেটারই তারা সহযোগিতা চেয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য, আপনারা জানেন যে একজন ভূমিমন্ত্রী তার ৩২৬টা নাকি বাড়িয়ে খালি যুক্তরাজ্যে, সেই দেশের পার্লামেন্টারি একজন পার্লামেন্টেরিয়ান সদস্য তিনিও দাবি করেছেন তার সরকারের কাছে যে এই লোকের বাড়িঘর সম্পদ সিজ করে তাকে বাংলাদেশে পাঠাই দেওয়া হোক। এখন এই রাষ্ট্রগুলো তারা সবাই কিন্তু মাত্র এই যে গেল জাতিসংঘের ফোরামে ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন বৈঠক করেছেন প্রায় ৪০টি দেশের। তো পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র যদি আমরা গণি ১০-১২টা, এদের মিত্র শক্তি হিসেবে আরও দ্বিতীয় স্টেপে শক্তিশালী আছে আরও কিছু রাষ্ট্র। সবগুলো রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে এই চুরির টাকা ফেরত দিয়ে দেবে, তাহলে কিন্তু আর কারোরই কিছু করার নাই। পাশাপাশি যদি দুর্নীতিবাজদেরকে বাংলাদেশে পাঠাই দেয়, তাহলে পরিণতি কোন দিকে যাবে একবার জাস্ট চিন্তা করেন। তবে পরিস্থিতি বা সিস্টেমটা যেটা, সবটাই প্রশংসনীয়। দুদককে ধন্যবাদ জানাই। ওনার ওই এক ভাইস্তা আছে না কি যেন, জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব এক সাংবাদিকদের ধমক দিল এই পত্রিকা বন্ধ করাই দেবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। কথা বলছি ডক্টর কনক সারোয়ার। আপনারা সকলেই ওনাকে চেনেন, আলাদার পরিচয় দেওয়ার কিছু নাই। উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনূস সাহেবের ভাতিজার বিরুদ্ধে। আপনারা জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, হচ্ছে জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। সেখানে তার ভাতিজা সাংবাদিকদের সাথে কি করেছেন, চলুন কনক স্যারের মুখে শুনি বাকি কথা। মানে আমরা যারা ধরেন আমেরিকা থেকে কাজ করেছি গত এত বছর ধরে, মানে আমরা ভাবছিলাম যে ডক্টর ইউনূস হয়তো ১০-১৫ মিনিট আমাদের সঙ্গে একটু চাটা খাবেন আর কি, হাই হ্যালো করবেন আর কি। হ্যাঁ, তো দেখা গেল যে ওই যেই মাথা সেই কপাল, ওনার প্রেস ব্রিফিং এ সব আওয়ামী লীগের লোকজন, ওনার ওই এক ভাইস্তা আছে না কি যেন, জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব
এক সাংবাদিককে ধমক দিল, এই পত্রিকা বন্ধ করাই দিব। বললো তুই গাইবা, তুমি বাংলাদেশের শেখ, তুমি আমেরিকার পত্রিকা বন্ধ করাই দিবা। ডক্টর ইউনূসের ভাইস্তা তুমি এই তেজ। অদ্ভুত অদ্ভুত কাহিনী সব রে ভাই। নিশ্চয়ই শুনেছেন। এখন এতটুকু শোনার পরে আমি নিজেও আসলে ডক্টর ইউনূস সাহেবের কয় ভাই বা কয় বোন, ওনার পরিবারে ভাই ভাতিজা কতজন, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে কনক ভাই তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি। তিনিই বলছিলেন যে আসলে ওই দিনের ওইখানে কি হয়েছে, এটা সত্যি হয়ে থাকলে ডক্টর ইউনূস সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা। কারণ অনেক সময় হয় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যথেষ্ট সৎ মানুষ, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ, হোক সেটা আত্মীয়স্বজন অথবা তেলবাজ, তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়বেন। যেমনটা আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই মানে আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কিভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে। যাই হোক, এখন ডক্টর কনক সারোয়ার অথবা সমালোচক যারা আছেন, তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক 2 মাস আগে ডক্টর ইউনূস সাহেবকে ওয়েলকাম করেছিলেন। সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যে কমিউনিটিটা আছেন, প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্তে আস্তে বিষাদগার করছেন, পাশাপাশি ভুল ত্রুটিগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসছেন যে কি হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে। তো সবার মধ্যে যে উগড়ে ওঠা ক্ষোভটা, সেটার প্রধান পয়েন্টটাই কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন তিনি। আপনারা জানেন যে তিনি দেশে গিয়েছেন। দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে, কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। বলা হয়েছে এখানে আইনের ব্যত্যয় ঘটবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু তাদের বক্তব্য, আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে যাই। তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি, ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, ওনারা যতগুলা কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি। যে আজকেও নার্সদের এক বিশাল আন্দোলন, কর্মবিরতি, মানে এটা তো সরকারের জন্য একটা চাপ। পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত 2 মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম, গাজীপুর দেখেন, আশুলিয়া দেখেন, নারায়ণগঞ্জ দেখেন, প্রতিদিনই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে। আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে, সমালোচকরা কঠিন সমালোচনা করছেন। দিন শেষে ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস, বা ডক্টর আসিফ নজরুল ইসলামরাও দেখেন, ওনারা নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন, বা ওনার পুরান যে ভিডিওগুলা, আবেগিত একটা ভিডিও, এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি 2টা আলাদা জিনিস। তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন, ডক্টর ইউনূস সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত, সকল কিছু নিয়ে একটা গোলক ধাঁধাময় অবস্থান তৈরি হচ্ছে। আবার আপনি যদি দেখেন, জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি, এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাটে হাড়ি ভেঙে দিব সময় হলে। মানে নির্বাচন ইস্যুতে তারা হয়তো বা আবার শক্ত অবস্থান নেবে। বিএনপি ঘোষণা দিয়ে দিছে প্রয়োজনে আবার রাজপথে নামবে। তো সকল কিছু মিলিয়ে আসলে ডক্টর ইউনূস সাহেবের এই সরকার কোন পথে যাচ্ছে বা কতটুকু সফল, কতটুকু বিফল, সেটা আরও হয়তো যত সময় গড়াবে ততটা বলা যাবে। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে পজিটিভ কিছুই হবে।